মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম.এইচ. তামিম। প্রসিকিউটর এম.এইচ. তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে এবং এখানে এই মামলায় যিনি একমাত্র আটক আসামি তিনি তো ৫টি অভিযোগেই দায় স্বীকার করেছেন এবং তিনি এখন এই মামলার রাজসাক্ষী। তিনি আসলে স্বীকারোক্তিতে কি কি জানিয়েছেন আমাদেরকে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আজকে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছিল সেই মামলার অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য ছিল। আজকে মাননীয় ট্রাইব্যুনাল এই ৩ জন আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করেছে। যেহেতু এই মামলার ২ জন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক, এজন্য তাদেরকে এই মামলার অভিযোগ পড়ে শোনানো হয়নি, কিন্তু যিনি উপস্থিত ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ওনাকে এই অভিযোগটি লাইন বাই লাইন পাঠ করে শোনানো হয়েছে। ৫টি অভিযোগে শোনানোর পরে জজ সাহেবদের পক্ষ থেকে ওনার কাছে জানতে চাওয়া হয়েছে যে উনি এই অভিযোগ স্বীকার করেন কিনা। উনি আদালতে দাঁড়িয়ে বলেছেন যে আমি এই অভিযোগ সমূহ স্বীকার করলাম। শুধু তাই নয়, উনি একটি লিখিত ছোট বক্তব্য পাঠ করেছেন। সেটি হলো যে উনি এই মামলার সম্পর্কে যা কিছু জানেন, যেটাকে আমাদের আইনের ভাষায় বলি যে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দিস কেস, উনি পূর্ণ ঘটনার বর্ণনা ট্রাইব্যুনালে প্রকাশ করার জন্য আবেদন জানিয়েছেন এবং এই মর্মে ওনারা একটা লিখিত আবেদনও ট্রাইব্যুনালে দাখিল করেছিলেন। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেছেন, করে ওনাকে এই মামলার আসামি সাথে সাথে একজন সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে উপস্থাপন হওয়ার সুযোগ দিয়েছেন এবং আগামী ৩ অগস্ট এই মামলার সাক্ষ্য এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন। এখানে যেটা হবে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ১৫ ধারা অনুযায়ী যে কোনো আসামি যিনি ঘটনা সম্পর্কে জানেন এবং এই ঘটনা সম্পূর্ণ ঘটিয়েছেন অথবা কিছু অংশ ঘটিয়েছেন, এরকম যে কেউ ট্রায়ালের পর্যায়ে গিয়ে নিজেকে পার্ডন অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালের কাছে অনুমতি চাইতে পারে। সেক্ষেত্রে তার ব্যাপারে আইন 3টি সুযোগ দিয়েছে। একটি হলো তাকে এটি ট্রায়াল স্টেজে চাইতে হবে। ২ নম্বর হলো তাকে একজন সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে এবং উনি সাক্ষ্যে ওনার সব ঘটনা বলবেন। উনি যদি ফুল ডিসক্লোজার না করেন, উনি যদি আংশিক বলেন, তাহলে কিন্তু উনি এই সুযোগটা পাবেন না। যদি উনি ফুল ডিসক্লোজার করেন, তাহলে 3rd নাম্বার কন্ডিশন হলো যে ওনাকে এই ট্রায়ালের শেষ দিন পর্যন্ত জেলখানায় আটক রাখতে হবে। তারপরে যখন এই মামলা শেষ হবে, ট্রাইব্যুনাল চাইলে তখন ওনাকে এই মামলায় ওনার পার্ডনকে অ্যাপ্রুভ করে ওনাকে খালাস দিতে পারবেন। এটি এই ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম। ২০১০ সালে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সেকশনের অধীনে কোনো আসামি এখন পর্যন্ত নিজেকে অ্যাপ্রুভার হিসাবে গ্রহণ করার জন্য অনুমতি চায়নি। কিন্তু ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে অসংখ্য উদাহরণ আছে যে যে কোনো আসামি নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করে খালাস পেয়েছেন। এরকম অসংখ্য ডিসিশন আমাদের এই উপমহাদেশে এবং আমাদের দেশে আছে। জি জনাব এম.এইচ. তামিম, যদিও এটি একেবারে বিচারাধীন বিষয় এবং প্রাথমিক পর্যায়ে রয়েছে, তারপরেও যদি এটি ডিসক্লোজ করা যায় যে তিনি তো নিজে দায় স্বীকার করেছেন 5টি অভিযোগেরই, অন্য আসামিদের ব্যাপারে, এই মামলার অন্য আসামিদের ব্যাপারে তিনি কি এখন পর্যন্ত স্বীকারোক্তিতে বা জবানবন্দিতে কিছু জানিয়েছেন? না, উনি শুধু দায় স্বীকার করে উনি সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করার অনুমতি চেয়েছেন, অনুমতি প্রদান করেছেন। এখন ওনার ওই জবানবন্দিতে দেখা যাবে যে আদৌ উনি কাকে কাকে সম্পৃক্ত করে ওনার জবানবন্দিটা দেন অথবা কাউকে সম্পৃক্ত করেন কিনা, এটা ওনার জবানবন্দিটা ট্রাইব্যুনালে প্রকাশ করার আগে এ বিষয়ে আমরা কিছু জানি না বা বলতেও পারবো না। আরেকটি বিষয় জানাবেন যে আসামি পক্ষের আইনজীবীদের খুব স্বাভাবিকভাবেই এই মামলার আইনি প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। সেক্ষেত্রে সেই আইনি প্রক্রিয়াটা কেমন হতে পারে? যে আসামি পক্ষের আইনজীবী যিনি আছেন, উনি ওনার এখন যে কাজটা হবে সেটা হলো ৩ তারিখে যখন মামলার ওপেনিং স্টেটমেন্ট হবে এবং সাক্ষী শুরু হবে, তখন ওনারা এই সাক্ষীকে ক্রস এক্সামাইন করবেন, মানে জেরা করবেন।
আর এরপরে যতগুলো সাক্ষী আসবে সেই সাক্ষীদেরকে ওনারা জেরা করবেন। জেরা করার পরে এই মামলার দুই পক্ষের আর্গুমেন্ট হবে, তারপরে রায়ের জন্য দিন ধার্য হবে। তবে আজকে উনি আরেকটা অ্যাপ্লাই করেছেন, সেটা হলো উনি জেলখানায়, যেহেতু হি ওয়াজ এ ফর্মার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, উনি ডিভিশন প্রাপ্ত জেলখানাতে, কিন্তু ওনার সাথে আরো অনেক বন্দী আছে। আজকে যেহেতু ওনার স্ট্যাটাসটা একটু চেঞ্জ হয়ে গেল, উনি শুধু আসামি নয়, উনি একজন সাক্ষীও বটে। অতএব উনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন ওনাকে যেন জেলখানাতে আইসোলেটেড একটা কামরাতে রাখা হয়, যেখানে অন্যান্য বন্দীরা না থাকে। এই আবেদনটাও ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। ট্রাইব্যুনাল জেল কর্তৃপক্ষকে আদেশ করেছেন যে উনার পূর্বে প্রদত্ত সকল সুযোগ সুবিধা বহাল রেখে ওনাকে যেন একটা সুনির্দিষ্ট কামরায় রাখা হয়, যেখানে অন্য আসামিরা না থাকে। এটিও আপনার কাছে সর্বশেষ আরেকটি বিষয় একটু জানতে চাই, যে যেহেতু এই মামলার একজন ছাড়া বাকি সবাই পলাতক এবং তারা দেশেও নেই, সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া শেষে তাদেরকে দেশে ফেরানোর বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে? নিঃসন্দেহে আইনি পদক্ষেপের কথা আমি জানতে চাচ্ছি। জি জি, আমাদের আইনের সেকশন 10 সাবসেকশন এ, যেখানে একজন পলাতক আসামির বিচার কিভাবে হবে এটা বলা আছে, এবং সুনির্দিষ্ট করে বলা আছে যে তার পক্ষে একজন আইনজীবী প্রদান করা হবে, সেই আইনজীবীকে সকল ডকুমেন্টস প্রোভাইড করা হবে ফ্রম প্রসিকিউশন। এরপরে ওই আইনজীবী তার পক্ষে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করবে। এইভাবে এরপরে গভর্নমেন্টের দায়িত্ব, প্রসিকিউশনের দায়িত্ব হলো যে রায় হয়ে যাওয়ার পরে গভর্নমেন্টের কাছে তাকে ফিরিয়ে আনার জন্য অ্যাপ্লিকেশন করা। যদি উনি দেশের বাইরে থাকেন, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিকভাবে এবং তাদের দেশীয় কূটনীতিক ব্যবহার করে তাকে দেশে ফেরানোর চেষ্টা করবেন। প্রসিকিউশনের দায়িত্ব হলো কোর্টের অর্ডারকে অ্যানেক্স করে দিয়ে একটা আবেদন করা সরকারের কাছে, বাকিটা সরকারের দায়িত্ব। জনাব এম.এইচ তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরার জন্য।